তো আজকে আছে আমাদের প্যানেল কোডের 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আজকে আমরা আলোচনা করব সেকশন 63 থেকে 60 পর্যন্ত আলোচনা করছি। 61 এবং 62 হচ্ছে omitted, 61 এবং 62 omitted। আমরা 63 থেকে আলোচনা করব, যদিও প্রিলিমিনারি কিছু কথা বলছিলাম আমাদের 63 64 সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। 63 তে যেটা আসছে অর্থদণ্ডের পরিমাণ, অর্থদণ্ডের পরিমাণ কেমন হবে। 65 পর্যন্ত পড়াছিলেন? পড়াইছিলাম, কিন্তু বলছিলাম 60 পর্যন্ত দেখে আসবেন, এগুলো আরেকবার বলবো। 63 খুবই ইজি জিনিস আসছে, অ্যামাউন্ট অফ ফাইন, অর্থদণ্ডের পরিমাণ কীরকম হবে, ঠিক আছে, এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। এখানে বলছে যদি কোনো ক্ষেত্রে এই পেনাল কোডে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে এইভাবে লেখা আছে এত বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। আমার কোথাও কোথাও বলা আছে 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যাবে। তো এখানে যে কথা বলছে 63 ধারায় বলছে যদি কোনো ধারাতে অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা না থাকে, অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা নেই, এভাবে আছে যে এত বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়, অথবা শুধু অর্থদণ্ড আছে বা এবং নিয়েও অর্থদণ্ড থাকতে পারে, যে 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড এভাবে যদি থাকে, বলছে এই ক্ষেত্রে অর্থদণ্ড কত টাকা হবে। তো আইন এখানে সুনির্দিষ্টভাবে কোনো সংখ্যা দেয়নি, এর জন্য বলছে এটা কোর্টের ডিসক্রিশনারি, তবে অত্যাধিক হবে না, এই কথাটাই বলা আছে যে এক্সেসিভ হবে না। ইংরেজিতে বলছে নট বি এক্সেসিভ, শ্যাল নট বি এক্সেসিভ, কিন্তু এর কোনো বাধা ধরা নিয়ম নাই, তার যা খুশি করতে পারে, কিন্তু এটা অত্যধিক হবে না এরকম। এছাড়া 63 ধারা আর কোনো কাজ নাই, এতটুকু কথাই বলা আছে। 64 ধারাতে বলছে অর্থদণ্ড অনাদায়ের দরুন কারাদণ্ড দান, অর্থদণ্ড অনাদায়ের দরুন কারাদণ্ড দান কয়েকটা ক্ষেত্র দেওয়া আছে। বলছে প্রথম ক্ষেত্রে অর্থদণ্ড সহ কারাবাসে দণ্ডনীয় অপরাধ প্রত্যেক মোকদ্দমায় যে মোকদ্দমায় কারাবাস সহকারে কিংবা ব্যতীত অপরাধকারী অর্থদণ্ড বিধান করা হয় এবং কারাবাস এবং অর্থদণ্ড বা শুধু অর্থদণ্ডে অপরাধের প্রত্যেক মোকদ্দমায় যে মোকদ্দমায় অপরাধকারী অর্থদণ্ড বিধান করা হয় অনুরূপ অপরাধকারীর দণ্ডদানকারী আদালতের দণ্ডের আদেশ বলে এই মর্মে নির্দেশ দান করার ক্ষমতা থাকবে যে অর্থদণ্ড অনাদায় অপরাধকারী কোন কোন নির্দিষ্ট মেয়াদের জন্য কারাদণ্ড ভোগ করবে, ঠিক আছে, যে কারাবাস তাকে দণ্ডিত করতে পারে এবং রাষ্ট্রকরণের অধীন সে দণ্ডনীয় হতে পারে এবং অপর যে কোনো কারাবাসের অতিরিক্ত হবে। এখানে বলছে খুব সোজা কথাই যে কোর্টটা কারাদণ্ডের বিধান করবে, ঠিক আছে, বলছে যে কোর্ট কারাদণ্ডের বিধান করবে এবং অর্থদণ্ডের বিধান করবে, সেই কোর্ট বলে দিবে বা বলে দেওয়ার ক্ষমতা থাকবে সেই কোর্টের যে অনাদায়ে তাকে কতদিন কারাদণ্ড ভোগ করতে হবে যদি সে অর্থদণ্ডটা আদায় করতে না পায়, এরকম। তার মানে যেখানে বলা হচ্ছে যেখানে কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা শুধু কারাদণ্ড এরকম দেওয়া আছে, শুধু অর্থদণ্ড এরকম দেওয়া আছে, সেইখানে কোর্ট কী করতে পারবে, ওই অর্থদণ্ড যদি আদায় না করে তার জন্য অনাদায় কতদিন কারাদণ্ড হবে সেটা কোর্ট আদেশ দিতে পারে, রায়ের মধ্যে লিখে দিতে পারে, এটা হচ্ছে কোর্টের পাওয়ার। কোর্টের পাওয়ার আছে, কোর্ট এটা লিখে দিবে, রায়ের মধ্যে বলে দিবে যে এতদিন অনাদায় এতদিন কারাদণ্ড হবে। এভাবে বলে সাধারণত সিনেমাতে দেখা যায় যে 10 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড, বলছে যে 5,000 টাকা অর্থদণ্ড অনাদায় আরও 2 মাসের কারাদণ্ড, এইভাবে করে কারাদণ্ড দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে কারাদণ্ড 64 ধারার বিষয়বস্তু। বলছে যে কোর্ট এটা বলে দিতে পারবে কত কারাদণ্ড তাকে দেওয়া অতিরিক্ত হবে, এটা বলছে ওই যে 10 বছর বললাম না, 10 বছরের কারাদণ্ড সাথে 5,000 টাকা অর্থদণ্ড, ওই 10 বছর আপনাকে অবশ্যই ভোগ করতে হবে, ওর অতিরিক্ত হিসেবে অনাদায় একটা কাউন্ট হবে, এমন না ওই 10 বছরের মধ্যে অনাদায় একটা কাউন্ট হবে, এরকম কথা না, ওইটা তো কাউন্ট হবেই আলাদাভাবে, তারপর ওইটা শেষ হয়ে গেলে তারপর আপনি টাকা যেটা পে করলেন না তার জন্য অতিরিক্ত কারাদণ্ড 2 মাস 4 মাস আদায় দিবে, ওকে। এটা 64 ধারা বিধান। 65 ধারা বলছে, 65 ধারাতে বলছে যে ক্ষেত্রে কারাবাস অর্থদণ্ড বিধেয় সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাবাসের পরিমাণ, যেখানে কারাবাস এবং অর্থদণ্ড দুইটাই আইনে আছে, দুইটাই আইনে দেওয়া যায়,
সেরকম ক্ষেত্রে কীভাবে অর্থদণ্ড নির্ধারণ করবে বা তার অনাদায়ের ক্ষেত্রে কীভাবে কারাবাস নির্ধারণ করবে সেই কথাটা বলছেন। অর্থদণ্ড অনাদায়ের দরুন আদালত অপরাধীকে যে মেয়াদের জন্য কারাবাস ভোগের আদেশ দেন সে মেয়াদ উক্ত অপরাধের কারাদণ্ড ও তৎসহ অর্থদণ্ডে দণ্ডিত হলে উক্ত অপরাধের জন্য নির্দিষ্ট সর্বোচ্চ কারাদণ্ড মেয়াদের 1/4 অধিক হবে না। এটা বলছে কিসে? যেটা আইনে বলে দেওয়া আছে। ধরেন একটা আইনে আছে 10 বছরের সর্বোচ্চ 10 বছর এভাবে লেখা আছে, সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, তারপর আছে অর্থদণ্ড বা উভয়, ঠিক আছে? এরকম আইনে লেখা আছে। তো অপরাধকারীকে কি করলো? কোর্ট সাজা দিল 6 বছরের, 6 বছরের সাথে 8 বছরের সাজা দিল। সাজা দিল কত? 8 বছরের। তার সাথে অর্থদণ্ড দিল। অর্থদণ্ড দিল পরে 5,000 টাকা দিয়ে বললো অনাদায় কত কারাদণ্ড ভোগ করবে। তো বলছে অনাদায় কারাদণ্ড যেটা হবে এই 10 বছরের 1/4 হবে, 10-এর 4 ভাগের 1 ভাগ হবে, এর বেশি হবে না, ঠিক আছে? এর অতিরিক্ত হবে না। এই সর্বোচ্চ যেটা লেখা আছে আইনে তার কি হবে? তার 4 ভাগের 1 ভাগ হতে পারবে, ঠিক আছে? এর বেশি হবে না, তার কম হতে পারবে, কিন্তু সর্বোচ্চ হবে 4 ভাগের 1 ভাগ। সর্বোচ্চ কারাদণ্ড মেয়াদের 1/4 বেশি হবে না। এই কথাটাই বলা আছে 65 ধারাতে। 64 ধারাতে বলা হলো যে 64 ধারাতে বললো কোর্ট বলে দিবে যে কত টাকা অনাদায়ে অর্থদণ্ড অনাদায়ে কয় বছরের জেল হবে, কত দিনের জেল হবে, এটা কোর্ট বলে দিবে। এটা কোর্টের ক্ষমতা আছে 64-তে। আর 65-তে বলছে কোর্ট করে দিবে, কিন্তু কি পরিমাণ হবে তার পরিমাণটা এই যে 4 ভাগের 1 ভাগ হবে না। তার মানে এই ক্ষেত্রে যদি ধরি 2.5 বছরের, 2.5 কম হবে না, বলছে 2.5 বছরের বেশি কোর্ট দিতে পারবে না। এইভাবে বলবে যে 10 বছরের কারাদণ্ড, 5,000 টাকা অর্থদণ্ড, 5,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ 2.5 বছর দিতে পারবে। সে এখানে 6 মাস দিতে পারে সাধারণত। এরপরে দেখেন 6 মাসের উপরে অনাদায়ে কারাদণ্ড হয় না। আচ্ছা, 66 বলছে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের বর্ণনা যেখানে বর্ণনা বা ডেসক্রিপশন থাকবে সেখানে আপনি বুঝে নেবেন এখানে কিসের কথা বলছে, সশ্রম নাকি বিনাশ্রম সেই কথাটা বলছে। বুঝা গেছে? এই বর্ণনা মানে এই না যে এই কয় বছরের, এই বর্ণনা মানে হচ্ছে সশ্রম বা বিনাশ্রম, এই বর্ণনাটা, আদারওয়াইজ কিছু না। এই বর্ণনা মানে এই না যে কয় বছর দিবে, এই বছর না। এই বর্ণনা মানে হচ্ছে হয় সশ্রম না হয় বিনাশ্রম। এই জিনিসটা আইডেন্টিফাই করা। আদালত অর্থদণ্ড অনাদায়ের জন্য যে কারাদণ্ড প্রদান করেন তা উক্ত অপরাধের জন্য অপরাধকারী যে বর্ণনার দণ্ড বিধান করা হতো তার যে কোনো বর্ণনা হতে পারবে। তার মানে এই যে বললাম 10 বছরের কারাদণ্ড, এটা আইনে লেখা আছে, বলা আছে এই 10 বছরের কারাদণ্ড কি হবে? এটা হচ্ছে সশ্রম কারাদণ্ড হবে, সশ্রম কারাদণ্ড হবে। এর সাথে 5,000 টাকা জরিমানা। তাহলে 5,000 টাকা অনাদায়ের যে কারাদণ্ডটা হবে এটা কোর্ট ডিসাইড করে দিতে পারে, সশ্রম হতে পারে বিনাশ্রম হতে পারে, কোর্ট ডিসাইড করবে। এখানে যদি সাধারণ ক্ষেত্রে যদি এটা সশ্রম হয় তাহলে ওটাও সশ্রম হবে, অনাদায়েরটাও সশ্রম হবে। 10 বছরের কারাদণ্ড যদি নির্দিষ্টভাবে বলা না থাকে, যদি নির্দিষ্ট বলা না থাকে, যদি সশ্রম কথা উল্লেখ না থাকে তাহলে সিম্পল ধরে নিতে হবে, ঠিক আছে? সিম্পল মানে বিনাশ্রম কারাদণ্ড ধরে নিতে হবে, ঠিক আছে? আর যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কিছু বলা না থাকলে ওটা সশ্রম বুঝতে হবে। যদি বিনাশ্রম লিখে দেয় যে বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড হলো, ওটা অবৈধ হবে, ঠিক আছে? এটা কোর্ট চাইলে পারে না এই সশ্রমটাকে কিছু অংশ সশ্রম কিছু অংশ বিনাশ্রম দিতে, কোর্ট কিন্তু পারে। এটাও কোর্টের ডিসক্রিপশন। কোর্ট যদি মনে করে যে অতিরিক্ত যে 6 মাস দিল, এই 6 মাসে 3 মাস দিবে সশ্রম, 3 মাস দিবে বিনাশ্রম, এটাও পারে। অপরাধকারী যে বর্ণনার দণ্ডবিধান করেছিল তার যে কোনো বর্ণনা, ঠিক আছে? তাকে যে কোনো বর্ণনা কারাদণ্ড এখানে দিতে পারবে কোর্ট। বুঝা গেল? 67 আসছে, বলছে শুধুমাত্র অর্থদণ্ডে যদি দণ্ডনীয় হয় সেই ক্ষেত্রে কি করা যাবে।
শুধুমাত্র যদি অর্থদণ্ডে দণ্ডনীয় হয় সেই ক্ষেত্রে যদি অর্থদণ্ড আদায় না করে, ধরেন কোনো ব্যক্তিকে 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হলো, তো তার ক্ষেত্রে সেই ব্যক্তি কি করলো, অর্থদণ্ডটা আদায় করলো না, তার ক্ষেত্রে কিভাবে ব্যবস্থা নেবে, তার ক্ষেত্রে কত বছরের কারাদণ্ড হবে। এরকম আইনেও বলে দেওয়া নেই এই অপরাধের জন্য কত বছরের কারাদণ্ড হতো, শুধুমাত্র অর্থদণ্ড করা যাবে। এই ক্ষেত্রে যদি করা যেত, যদি এই ক্ষেত্রে কারাদণ্ডের বিধান থাকতো, তাহলে আমরা চলে যেতাম কত নিয়মে, তখন আমরা চলে যেতাম হচ্ছে 65 নিয়ম, 4/1 পর্যন্ত দেওয়া যেতে পারে। আর যেহেতু শুধু অর্থদণ্ড, কারাদণ্ড নাই, সেই ক্ষেত্রে বলছে একটা সিলিং দেওয়া আছে, দেখবেন এই সিলিং শুনলে আপনাদের হাসি হবে। 50 টাকা পর্যন্ত 1 মাস, 50 টাকা জরিমানা হলে তার জন্য 1 মাস, সেটা যদি আদায় না করে তার জন্য 1 মাস কারাদণ্ড দেওয়া যাবে। 50 টাকা দিয়ে দেবো স্যার। 50-এর বেশি, 100 টাকা কম, 100 কম, হ্যাঁ, এরকম হইলে তার ক্ষেত্রে 2 মাস, বুঝলেন ব্যাপারটা। আর 100 টাকার বেশি হইলে 3 বছর, 6 মাস, সর্বোচ্চ কারাদণ্ড 6 মাসের দিতে পারবে। বুঝা গেল? স্যার, যে আমাদের খাদ্য বোর্ডে লেখা আছে এনএসএর সামনে, মানে বিনা অনুমতিতে প্রবেশ করলে 300 টাকা জরিমানা অথবা 2 বছরের জেল। আচ্ছা, ভুল হয়েছে, তার 1 মাসের সাথে 3 মাস হবে, 2 মাস, এটা 4 মাস, 6 মাস। তাহলে 1 লক্ষ টাকা হলে কত? ওই 1 লক্ষ টাকা হলে সর্বোচ্চ 6 মাস। কিন্তু স্যার আমাদের এনএসএর সামনে লেখা আছে এখন 3 কথা বছর। হচ্ছে, আপনি চিন্তা করেন কোনো এমন ব্যক্তি আছে 50 টাকা জরিমানা করছে, 50 টাকা না দিয়ে আপনার জেল করবে, কি আছে সে ধার তো পারবে, আর ভিক্ষা করে আসলে 50 টাকা হয়ে যাবে। ও যদি মানে আরএসটিউতে ঢুকে এখান থেকে 50 টাকা নিয়ে বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা সিপিসিতেও অনেক কিছু আছে এরকম। সিপিসি যদিও একটু সংশোধনী আসছে, কিন্তু রিলেটেড কোনো সংশোধনী আসেনি। আর একটা সংশোধনী সবথেকে আনন্দজনক এই সিআরপিসিতে, যে কেউ যদি মিথ্যা মামলা করে এবং সেটা যদি প্রমাণিত হয়, ওই উল্টো সাজা ওর হবে। নাই নাই কোথায়? 250 ধারাতে দিন সিআরপিসি 250 এরকম করে পাবেন না, সিআরপিসি 250। মানে মিথ্যা মামলা করলে ওই সাজা ওর। জি, এটা প্রয়োগ হয় না তো। ধরেন একজন মার্ডার করছে, প্রমাণ হয়নি, তুমি করে এসে প্রয়োগ দেখা দেবো। মিথ্যামূলক কোনো কথা বলছি। মিথ্যামূলক বলো না। হ্যাঁ, সিআরপিসি এর জন্যই সিআরপিসির একটা কোশ্চেন আসে বিভিন্ন সময় রিটেনে, যে সিআরপিসি শুধুমাত্র পদ্ধতিগত আইন কিনা। তো এখানে ওই ধারাটা নিয়ে আসতে হয়, 50 ধারাটা, 250 ধারা, যে সিআরপিসিতে শুধু পদ্ধতিগত আইন নয়, এখানে কিছু পেনালের ব্যবস্থাও রয়েছে। যেমন ওই 250 ধারা একটা, আর একটা ধারা আছে সম্ভবত 500 সামথিং, 500 বুঝেছি। 450। এই দুই ধারাতে কিসের ব্যবস্থা আছে? শাস্তির ব্যবস্থা আছে। এজন্য এটা শুধুমাত্র প্রসিডিউরাল ল নয়, এটা দুই একটা ক্ষেত্রে সাবস্ট্যান্টিভ ল আছে। অবশ্যই আপনারা দিবেন, প্রসিডিউরাল দিবেন। এটা বেসিক্যালি এটা হচ্ছে প্রশ্ন ওইভাবে আসবে, টেকনিক্যাল কোশ্চেন, যে রিটেনে ছাড়া এরকম কোশ্চেন আসবে না, যে সিআরপিসি শুধুমাত্র প্রসিডিউরাল ল কিনা বিশ্লেষণ করছে। তাহলে এখানে আমরা দেখলাম 50 টাকার জন্য 2 মাস পর্যন্ত জেল হতে পারে, 50-এর কম মানে 50 পর্যন্ত, আর 50 থেকে 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকা প্লাস হলে 6 মাস। 6 মাস। অনুরোধ 6 মাস। তাহলে যদি আপনাদের হচ্ছে সাজার ক্ষেত্রে যদি ওই যে ইয়ে করা হয় 100 টাকার জন্য যদি 6 মাস হয় 100 প্লাস, তাহলে 6 মাসের মধ্যে কয়টা কর্তব্য হতে পারে? আবার যদি উঠে আসি না, ওইভাবে তো আসবে না। আসবে না। না না না, এমন তো কোনো নিয়ম নাই যে আমার হচ্ছে 10 বছর কারাদণ্ড হইলো, 10 বছর কারাদণ্ড না দেয় আমি এত টাকা অর্থদণ্ড দশ লাখ টাকা দিয়ে দিলাম। এরকম এটা সম্ভব না। এটা হইলে কি হতো? এটা হইলে যার টাকা আছে তার কোনো দিন সাজা হতো না, হতো? তার কিন্তু কোনো সাজা হতো না। এরকম কোনো বিধান নেই যে কারাদণ্ড উল্টাই নিয়ে এসে আমাকে অর্থদণ্ড দিবে, এরকম কোনো বিধান নাই। আচ্ছা, 68 ধারা
ইমপ্রিজনমেন্ট টু টার্মিনেট অন পেমেন্ট অফ ফাইন। মনে করেন আপনার ইমপ্রিজনমেন্ট চলছে, আপনার না আমার, আপনারা আচ্ছা আমার ইমপ্রিজনমেন্ট চলছে, আমার কি চলছে, কারাবাস চলছে। তো কারাবাস হচ্ছে কিসের জন্য? কারাবাসটা হয়েছে আমি অর্থদণ্ড আদায় করিনি তার জন্য। তো বলছে ওই সময় আমি যখনই আমি টাকাটা পরিশোধ করে দেবো তখনই আমার কারাবাসটা শেষ হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, সমাপ্তি ঘটবে। এনআই অ্যাক্টের মামলাগুলো আপনি যদি টাকা দেন, টাকা যদি তখন আটকায়, টাকা পরিশোধ করে আটকে তখন দিয়ে দেন না, ওখানে আবার সিস্টেম আছে। ওখানে যদি জেল হয়ে যায়, ওই যেটা জেল হলো সেটা তো আপনাকে থাকতে হবে। এটা ওইটা কোনটার কথা বলছে? অনাদায়ের ক্ষেত্রে কথা বলছে। জি, অনাদায়ের ক্ষেত্রে আপনাকে যে এক্সট্রা জেলটা দিল ওই জেলে আপনি থাকতেছেন না, আমি থাকতেছি ওই জেলটা। ওই জেল খাটা অবস্থায় আমি যদি টাকাটা পরিশোধ করে দিই, যে জরিমানার টাকাটা সেটা অনাদায় আমার জেলটা হলো, তাহলে আমার সাথে সাথে ওটা মৌকুফ হয়ে যাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে যদি আমি কিছু অংশ পরিশোধ করি, আমি সব করতে পারলাম না, কিছু অংশ পরিশোধ করলাম। ধরেন আমার 100 টাকা আর কি আসছে, 100 টাকা জরিমানা আসছে। তো 5 দিন জেল খাটার পরে কত টাকা পরিশোধ করলে আমার এটা শেষ পরিশোধ হয়ে যাবে? বল। 50 টাকা বেশি। 100 টাকা থেকে 20 টাকা আমি, সরি 5 দিন আমি জেল খাটলাম। কয় মাসের জেল দিয়েছে আমাকে? 20 দিন। আচ্ছা 20 দিন। 20 দিনের জেল দিল। শেষ ধরতেছে। এখানে বলছে 4 মাস পর্যন্ত, কম দেওয়া যাবে না, ব্যাপারটা এমন নয়, সর্বোচ্চ 4 মাস। তো আমাকে 100 টাকার জন্য 20 দিনের জেল দিল। তার মধ্যে 5 দিন পরে আমি কি করলাম? 5 দিন পরে আমি কত টাকা পরিশোধ করলে আমি হচ্ছে ছাড়া পাবো। তাই হিসাব করেন আমার পার ডে কত করতেছে? 20 দিনে পার ডে 5 টাকা পাচ্ছে। 5 টাকা। তাহলে 5 দিন আমার কাটা হয়ে গেছে, তাহলে 25 টাকা আমার পরিশোধ হয়ে গেছে। তাহলে আমি যদি অন দ্যাট টাইম 25 টাকা, সরি 75 টাকা দেই, তাহলে আমার কিন্তু খালাস, ঠিক আছে। কিন্তু আমি যদি 50 টাকা দিই, 50 টাকা দিলে আমার আরো 5 দিন থাকতে হবে, আরো 5 দিন এটা, তারপরে আমার সমাপ্তি। ব্যাপারটা এরকম। এটা নিয়ে এসছে আছে 59 ধারাতে। 68 ধারাতে বললাম যে হিসাবটা যখন আমি টাকা পরিশোধ করে দেবো পুরোটা, ওই সময় আমার কারাদণ্ড শেষ হয়ে যাবে। আর 69 ধারাতে বলছে এটা পার্সিয়াল পেমেন্ট যদি আমি করি, সেই পার্সিয়াল পেমেন্টের ক্ষেত্রে কী হবে? তো একইভাবে এরকম 6 মাস যদি আমার জেল হয়, ধরেন 600 টাকার জন্য আমার 6 মাসের জেল হলো, তো 1 মাস পরে আমি 500 টাকা দিয়ে বের হয়ে যেতে পারবো। আর যদি আমি 1 মাস পরে 300 টাকা দেই, তাহলে 100 টাকা কেটে গেল আমার 1 মাসের জেলে। আর বাকি যে 300 টাকা আমি জমা দিলাম, আর বাকি রাখলাম আমার 200 টাকা, 200 টাকা 2 মাস, ওই 2 মাস পরে আমার রিলিজ দিয়ে দেবে। এই হচ্ছে সিস্টেম। তো আইন হচ্ছে 1860 সালে। তো 1860 সালে 50 টাকা মেলো না স্যার? 100 টাকা অনেক টাকা ছিল, কোটিপতি হয়ে যেত মানুষ। হ্যাঁ। তো ওই সময়ের জন্য একটা ফেড ছিল, এখন অবশ্যই সেটা অ্যামেন্ড করা দরকার, ঠিক আছে। আপনারা শুধু বেসিকটা নেন, আর হচ্ছে আপনারা ধারা অনুযায়ী পড়বেন যে এই জিনিসটা, এই যে বেসিকটা আমার এটা এই ধারাতে আসে, এইভাবে করে মনে রাখবেন। ওটাই কঠিন না, মাথা ঘুরে দেয়। আচ্ছা, 70 ধারায় বলছে 6 বছরের মধ্যে অথবা কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ড, মৃত্যুর পরে সম্পত্তির দায়িত্ব মুক্ত হবে না। বলছে কোনো ব্যক্তি কারাদণ্ড ভোগ করছেন, ঠিক আছে। ধরুন 10 বছরের কারা, আমি উদাহরণ দিয়ে বোঝাই, মানে বুঝলাম না। 10 বছরের কারাদণ্ড হয়েছে, $10,000 টাকা জরিমানা। বলছে কতদিন পর্যন্ত এই ব্যক্তির কাছ থেকে এই জরিমানার টাকাটা আদায় করা যাবে, ঠিক আছে। 5 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে 10, তাই বললেন। প্রথম কথা আছে যে কাল কারাবাস থাকবে সেই কাল একটা, আর একটা আছে 6 বছর। 5 বছর 6 বছর। ধরেন এইখানের ক্ষেত্রে যেটা বেশি সেটাকে কাউন্ট করা হবে, যেটা বেশি সেটাকে কাউন্ট করা হবে। তার মানে যদি কেউ
6 বছর শুধু তার অর্থদণ্ড হয়, বা ধরেন 3 বছরের কারাদণ্ড হয়েছে, কিন্তু সরকার 6 বছরের মধ্যে তার কাছ থেকে জরিমানা আদায় করতে পারেনি, তাহলে তার কাছ থেকে জরিমানা আদায় করতে পারবে না। বুঝা গেল? আচ্ছা, যে টাকা পয়সার ব্যাপারের কথা বলছে যে কতদিন পর্যন্ত আদায় করা যাবে, দুইটা সিলিং দিয়েছে, একটা হচ্ছে কারাবাসের মেয়াদ পর্যন্ত, আর একটা হচ্ছে 6 বছর পর্যন্ত। ঠিক আছে? তো বলছেন যে একজন ব্যক্তির 3 বছরের কারাদণ্ড হলো, সাথে কিছু টাকা অর্থদণ্ড হলো। তো কি করবে? এই 3 বছরের কারাদণ্ড পার হয়ে আসছে সে, তারপরে সে টাকা দেয়নি, যদি 6 বছর পর্যন্ত সরকার তার কাছ থেকে টাকা আদায় করতে পারবে। যদি কোনো কারণে সরকারের গাফিলতি হোক, যে কোনো কারণে যদি আদায় করতে অক্ষম হয়, তাহলে 6 বছরের পরে গিয়ে এটা আদায় করতে পারবে। এটা প্রথম কথা। মানে স্যার আর কথা আমি শুনিনি। শুনলেন? বলছে যে কোনো ব্যক্তি কাছ থেকে সরকারি পাওনা মানে জরিমানার টাকা বিচার হওয়ার পরে, দণ্ড হওয়ার পরে জরিমানার টাকা আদায় করতে পারবে কত সময়ের মধ্যে? বলছে একটা হচ্ছে তার কি মেয়াদ, যে মেয়াদ কারাবাস, কারাবাসের মেয়াদ এবং 6 বছর, যেটা বেশি সেই মেয়াদের মধ্যে আদায় করতে পারবে। তাহলে একজনের 3 বছরের কারাবাস হয়েছে, তাহলে তার কাছ থেকে কয় বছরের মধ্যে আদায় করতে হবে? 3 বছরের মধ্যে, 6 বছরের মধ্যে। যেটা বেশি, বেশি কোনটা? কারাবাস বেশি এখানে নাকি 6 বছরটা বেশি? কারাবাস কয় বছর? 3 বছর। কিন্তু আইনে বলা আছে কারাবাসের মেয়াদ অথবা 6 বছরের মধ্যে, যেটা বেশি সেই সময়ের মধ্যে আদায় করতে পারবে। তাহলে আদায় করতে পারবে। আমার 10 বছরের সাজা হয়েছে, তারপরে আমার অর্থদণ্ড, এটা আমার 10 বছরের মধ্যে পরিশোধ করতে, একটা আমার 6 মাসের পরিশোধ, 2টি স্টেপ, এটা 6 মাসের মধ্যে পরিশোধ করতে 10 বছরের মধ্যে 10 বছরের পরিশোধ করতে হবে। এখন দেখা যাচ্ছে আমার সাজার পরিমাণে কম, 3 বছর, তাহলে সেটা সর্বোচ্চ গেলে 6 বছরের মধ্যে 6 বছর পরিশোধযোগ্য। আর যদি 6 বছর পার হয়ে যায়, যদি আপনার মেয়াদ, আপনার সাজার মেয়াদ যদি 6 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে বেশি যেটা সেটা ধরতে হবে। বুঝা গেল? এই যে এখানে যদি এখানের ক্ষেত্রে কি 10 বছর হচ্ছে কারাদণ্ড দেওয়া আছে, তাহলে 6 বছরের মধ্যে যদি আমি আদায় করতে নাও পারি, 10 বছরের মধ্যে আমার আদায় করার সুযোগ থাকবে। বুঝা গেল? যদি আদায় করতে না পারি, সেটা আদায়যোগ্য নয়, এটা কোনো কারণে হতে পারে, এটা তার কাছ থেকে আদায় করা যাবে না। এখন কথা হচ্ছে এই ব্যক্তি মারা গেল, যে ব্যক্তির উপরে দণ্ড হয়েছে সেই ব্যক্তি মারা গেল, ধরেন 10 বছরের কারাদণ্ড হয়েছে, 10 বছরের কারাদণ্ড হওয়ার পরে 4 বছর পরে ওই ব্যক্তি মারা গেল। তো মারা গেলে তার যে অর্থদণ্ডটা হইল সেটা কি করবে? তার অর্থদণ্ড আদায়ের জন্য কি করা যাবে? তার অর্থদণ্ড কি মাফ করে দিবে? মাফ করে দিলে না, কি হচ্ছে যে তার জমি জমা সম্পত্তি থেকে সেটা অ্যাটাচ করতে পারবে। এখানে প্রশ্নটা হচ্ছে এখানে এই ধারাটা এই কথাটাই বলছে যে এখানে কি করা যাবে, তার জমি জমা কি করা যাবে, অ্যাটাচ করা যাবে, তার ওখান থেকে আদায়যোগ্য। যদি জমি জমা না থাকে, জমি জমা না থাকলে তার অস্থাবর সম্পত্তি আছে, অস্থাবর সম্পত্তি যদি থাকে, তারপরে তার ছেলেমেয়েরা যারা দেয় তার সম্পত্তি যারা শোধ করতেছে পরবর্তীতে, যে কোনো সম্পত্তিতে দেয়, নট নেসারিলি এটা। ধরেন আমি বলবো স্যার, ধরেন স্থাবর সম্পত্তি নট নেসারিলি। ধরেন আমি আমার সন্তানের সব সম্পত্তি লেগে ফেলে দিলাম, দেওয়ার পর আমি একটা অপরাধের সাথে যুক্ত হয়ে গেলাম, আমার নামে কিন্তু কিছু নাই, আমি একজন ভূমিহীন, আইনত আমি একজন ভূমিহীন, আমার স্থাবর অস্থাবর সব আমি আমার সন্তানের নামে লিখে দিচ্ছি, আমার তো কিছু নাই আর। আচ্ছা, আমি একটা অপরাধ করে ফেলে দিচ্ছি, এখন এরকম ধরনের একটা রায় হচ্ছে 6 বছরের কারাদণ্ড বা এত টাকা অর্থদণ্ড। এখন আমি মারা গেছি, কারাগারের মধ্যে আমি মারা গেছি, কিন্তু আমার যে কারাবাস পূর্ণ হয়নি। আপনি আপনার যদি কিছু না থাকে, তার মানে আপনি একজন দেউলিয়া, দেউলিয়ার বিরুদ্ধে কিছু চলবে না, বেশি কথা। আর যদি বেঁচে থাকেন তাহলে আপনার কারাদণ্ড করতে হবে, ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের কাউন্টের বিষয় হচ্ছে 6 বছর এবং কারাদণ্ড, যেটা বেশি সেই মেয়াদটা কাউন্ট করা হবে। এই মেয়াদের মধ্যে যদি কোনো কিছু হয়, তার হাত থেকে সম্পত্তি সরকারের হাত থেকে বাঁচতে পারবে না। এই 6 বছর কাউন্ট কিভাবে শুরু হবে? কারাদণ্ডের আগে থেকে, যেদিন থেকে শুরু হবে, জেলে ঢুকতে যেদিন থেকে রায় হবে সেদিন থেকে, এক্সিকিউশন যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে। এই কথাটাই বলা আছে হচ্ছে আপনার 70 ধারা। এই ব্যক্তি যদি মারাও গিয়ে থাকে তাহলে তার সম্পত্তি দায়মুক্ত হবে না।
মোটিভাটি আছে সব বেশি আলাদা করা হ্যাঁ, তার নিজস্ব যে সমস্ত জিনিস আছে সেগুলো থেকে আদায় করা যাবে। আর যদি কারোর এরকম না থাকে, নিঃস্ব থাকে, কিছু কারণ নেই তো, এই হচ্ছে কথা। কি করবে আপনার? সেটাই কথা স্যার। তবে তোমরা একটু ক্লিয়ার করলে এরা অপারেট করে রাখে তোমার ব্যাটারি সব ছয় রেখে মাস দেবে পার হয়ে যা গেলে আছে দিয়ে দিলে ছয় উলিয়া হয়ে যাবে বছর। 6 মাস না 6 বছর। 6 বছর যদি পার হয়ে যায় তাহলে ওইটা সরকার সম্পত্তির উপর দিয়ে আদায় করতে পারবে না মরে যাওয়ার পরে। তার মারা যাওয়ার পরে না, ওটা বুঝছি, পরেটা বুঝছি, এটা জীবিত থাকা ব্যক্তির কথা বলেনি। সেটা বুঝছি, কিন্তু আমি বলতেছি ওই আগের বিষয়টা। হ্যাঁ, ওটা 6 মাসে বলে 3 বছর সাজা, 6 বছর পর টাকা পরিশোধ করতে হবে, তুলতে হবে। 6 বছর। হ্যাঁ, 6 বছর তুলতে হবে। এখন দেখা যাচ্ছে রাষ্ট্রপতি করে একজন ছিল কোনো কারণে। তাহলে আর নতুন করে তোলা যাবে না। 6 মাসে 6 বছরের মধ্যে এটার বিরুদ্ধে মানে তামাদি আইন অনুসারে 6 বছরের মধ্যে আপনাকে এই অ্যাটাচমেন্টটা করতে হবে। অ্যাটাচমেন্ট যদি করতে হয় 6 বছরের মধ্যে করতে হবে। এই আর কি। বলেন। জি, অবশ্যই অবশ্যই। যদি এখানে অ্যাটাচমেন্ট করে এই যে অনাদায়ের ইয়া জরিমানা আদায়ের জন্য, তাহলে এটা সিআরপিসি অনুযায়ী করবে 87-88। হুলিয়া দেওয়ার প্রশ্ন নাই, কারণ মারা গেছে জান সবাই। হুলিয়া দেওয়ার লাগবে না। আচ্ছা, তুমি যতটা কি করবে? একবারে দেউলিয়া হয়ে গেছে, তো তুমি কিভাবে রায় দেবে? ওকে কাজ করে নেবে, ওকে কাজ করে নেবে, দৈনিক 22 টাকা কবি, 22 টাকা 60 টাকা। 71 বলছে কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তারপরে জরিমানা সব একটা শেষ। অপরাধ হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড ঘটাইছে, তার মাধ্যমে একটা অপরাধ হয়েছে। আবার আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অপরাধী মানে প্রত্যেকটা কর্মকাণ্ড আলাদা আলাদা অপরাধ, ঠিক আছে? এরকম যদি হয় সেই ক্ষেত্রে কি বলছে? উদাহরণ দিয়েছে, উদাহরণ থেকে দেখে আমরা ব্যাপারটা ইজি হয়ে যাবে। ক খকে 50টি লাঠির ঘা দেয়, আঘাত দেয়, ঠিক আছে? এই ক্ষেত্রে ক সম্পূর্ণ প্রহারের সাহায্যে এবং যে আঘাতসমূহ সমগ্র প্রহার সংগঠন করে তাদের প্রত্যেকটি সাহায্যে ও ইচ্ছাকৃতভাবে খকে আঘাত করার অপরাধ সংগঠিত করতে পারে। তার মানে 50টা আঘাত দিলাম, 50টা আঘাতে আমি কি ইচ্ছাকৃত আঘাতের কারণে পানিশড হইতে পারি, তাই না? একটা আঘাত করলেও আমার যে ধারা আসবে 50টা আঘাত করলেও একটি ধারা কিন্তু আসতেছে, একই ধারার আন্ডারে অপরাধ হচ্ছে। তো এখানে বলছে 50টা আঘাতের জন্য, একটা আঘাত করলে আমার 1 বছর শাস্তি হবে, তাহলে 50টা আঘাত করলে 50 বছর শাস্তি হওয়ার কথা। হ্যাঁ স্যার। এখানে আইন বলছে ব্যাপারটা এমন না, টোটালটাই মিলায়ে একটা অপরাধ ধরতে হবে, আঘাতের অপরাধ। যদি এটা গ্রেভিয়াস না হয় সেই ধরনের অপরাধ। স্যার ধরেন আমি যদি একজনে খুন করি তাও ফাঁসি, আর যদি 20 জন মরে ফেলে তাও জি ফাঁসি। জি জি, তো 20 জন মরে ফেলাবো, আসেন, ধৈর্য ধরেন। কারণ একবার তো বলবো। কথা হচ্ছে আপনি একজন ব্যক্তিকে, এই যে প্রথম উদাহরণ বলছি, এটার সাথে আপনার কোনো উদাহরণ যায় না। আচ্ছা। প্রথম উদাহরণের সাথে এটা মিলান আপনি, যে আপনি একজন ব্যক্তিকে প্রথমে মারছেন, লাঠি দিয়ে মারছেন, হ্যাঁ, তারপরে আপনি একটা চোখ পুষে নিয়েছেন, গ্রিভিয়াস হার্ট, তারপরে হচ্ছে কি করছেন, তারপরে তাকে খুন করে ফেলছেন, বুঝেন? তো খুনের অপরাধ একবারে। খুনের অপরাধ। তার মানে 3টার জন্য আলাদা আলাদা অপরাধ হচ্ছে না। বাট যদি আপনি খুন করেন, 20 জনকে খুন করেন, 20 জনের সাথে আপনার আলাদা আলাদা অপরাধ সংঘটিত হলো। কাউকে আপনি খুন করছেন, কাউকে নরহত্যা করছেন, হতে পারে। হ্যাঁ। কাউকে ধরেন সোহানকে মারতে গেছেন, সোহানের লাগে নাই প্রথম গুলিটা, লাগছে জাহাঙ্গীর সাহেব, ঠিক আছে? তাহলে কি হলো? জাহাঙ্গীর সাহেব ওনার জন্য আপনি খুনের জন্য দণ্ডিত হবেন, নরহত্যা। ওনার জন্য নরহত্যা, ওনার জন্য খুন। আপনি যদি সামহাও ওনার খুনের অপরাধে 10 বছর জেল পান, ওই নরহত্যার জন্য আরো 10 বছর। আমি বলছি যে খুনের ক্ষেত্রে কি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, আবার 10 বছর পর্যন্ত জেল হইতে পারে। তো আপনি যে কোনোভাবে ওখানে তার বিরুদ্ধে যে চার্জশিট, আপনার বিরুদ্ধে সোহানকে মারার বিরুদ্ধে খুনের অভিযোগ আসছে এবং ধরেন কোনোভাবে আপনি 10 বছরের জেল হলো, বা আপনি বলছেন যে সোহানকে কি করার জন্য, মারার জন্য মারছে, সোহানকে হচ্ছে আমি সোহান আমাকে মারার জন্য আসতেছিল, আমি সোহানকে মেরে দিয়েছি। ধরেন আপনি এটাতে এক্সামশন পেয়ে গেলেন, এক্সামশন পেয়ে গেলে ওটা যদি আপনার খালাস হয়ে যায়, জাহাঙ্গীর সাহেবকে মারার অপরাধে আপনাকে খালাস চার্জ। এই কথাটা পরে আসতে দেখেন, ঠিক পরে উদাহরণটা। কিন্তু খকে আঘাত করার সময় যদি ঘ বাধাদান করে এবং ইচ্ছাকৃতভাবে ঘকে আঘাত করে, বুঝলেন? তাহলে এক্ষেত্রে যেহেতু ঘকে দেওয়া আঘাত ক কর্তৃক খকে ইচ্ছাকৃত আঘাত করার অংশ নয়,
সেহেতু ক ইচ্ছাকৃতভাবে খকে আঘাত করার জন্য একটি দণ্ডে এবং ঘকে আঘাত করার জন্য আরেকটি দণ্ডে দণ্ডিত হইবে। বুঝলেন? মানে একদম সাইন দিচ্ছে, এর মধ্যে দুইটা জিনিস আপনাকে বলে দিয়েছে। ধরেন আমি মারছি, হ্যাঁ জাহাঙ্গীর সাইন দিচ্ছে, জি জি, আমার বাংলা বানানোর ভাষা বললাম যে আমার রক্ষা করতে আসছে, আচ্ছা। রক্ষা করতে আসছে জাহাঙ্গীর মাথা, এর মাথা মারি গেল, জাহাঙ্গীরের মাথা বেড়ে গেছে। এক্স্যাক্টলি, এখানে আপনার ইন্টেনশনের উপরে ডিপেন্ড করে দুইটা আলাদা আলাদা সাসপেন্ড হবে এবং দুইটার ক্ষেত্রে আপনাকে দণ্ড দেওয়া হবে। আর যদি দেখা যাচ্ছে যে তার টার্গেট 2 জন, হ্যাঁ, এখন দেশে এসে তাকে মারবে, আমাকে মারবে, তাহলে খুন হবে, তাহলে কোন ডিরেক্ট কোন খুন একসাথে এটা তো রাষ্ট্রপক্ষ থেকে প্রমাণ করবে। খুনের বিচার করবে। এই খুনের চার্জটা আবার একসাথে করতে পারবে। সিআরপিসি অনুযায়ী আমরা দেখছি যে হচ্ছে 35 থেকে 38 পর্যন্ত। হ্যাঁ, কোনটে ইন্টেনশন একই উদ্দেশ্যে। একই মানুষ একাধিক মানুষ একজন মানুষকে যদি এরকম করে, আবার এক মানুষ একাধিক মানুষকে যদি করে, তাদের সেরকম ব্যক্তিকে একত্রে কি করা যাবে, ট্রায়াল করা যাবে, তাদের বিরুদ্ধে একত্রে চার্জ গঠন করা যাবে। চার্জ গঠন আবার আছে 241 থেকে শুরু করে 221 থেকে শুরু করে 240 পর্যন্ত। ঠিক আছে, 221 থেকে 240 পর্যন্ত চার্জ পেজিংয়ের ব্যাপারগুলো আছে। ওখানে ব্যাখ্যা করা আছে সুন্দরভাবে যে কোন কোন ব্যক্তির বিরুদ্ধে একত্রে চার্জ গঠন করা যেতে পারে। আবার একই ব্যক্তি 1 বছরের মধ্যে 3টা অপরাধ করছে একই টাইপে, সেই ক্ষেত্রে তাকে একই চার্জের অধীনে চার্জ করা যাবে। মানে স্যার ধরেন 1 বছর, এই 2025 সালের মধ্যে আমি 3টা হত্যা করে ফেলছি। 3টা হত্যা করলেন, ওই 3টা হত্যা আপনাকে একসাথে চার্জ করতে পারবে, 3টা হত্যার জন্য একসাথে বিচার করতে পারবে। তিনজনের জন্য হাত ভেঙে দিচ্ছি। ওটা একই টাইপের যদি হয় সেক্ষেত্রে আপনাকে, কারণ চোর ওরা তো অপরচুনি করেই থাকে, মাদক করেই থাকে, মাদকের ব্যবসা যারা করে, তো তাদেরকে বলছে যে কখন একসাথে চার্জ করা যাবে, আলাদা আলাদা মামলা হইলেও, আলাদা আলাদা ঘটনা ঘটলেও কখন একসাথে চার্জ করা যাবে, যদি এটা 1 বছরের মধ্যে ঘটে থাকে এবং একই ব্যক্তি দ্বারা ঘটে থাকে, এরকম ক্ষেত্রগুলোতে কী করতে পারবে, একসাথে চার্জ গঠন করে একসাথে বিচার করতে পারবে। এটা যে ওইটা 3টার জন্য একটা দণ্ড হবে ব্যাপারটা তা কিন্তু না, 3টা চার্জ বিচার হবে, একসাথে চার্জ হবে এবং বিচার হবে, এর জন্য দণ্ড 3টা হইতে হবে। আচ্ছা, এবার দেখেন 72 ধারা বলছে কি, 72 ধারায় বলছে কতিপয় অপরাধের একটির জন্য দোষী ব্যক্তির দণ্ড। এটা কি সম্পর্কে রায়ের সন্দেহ প্রকাশ করা। যদি এরকম সন্দেহ থাকে যে অনেকগুলো চার্জ আসছে একজন ব্যক্তির বিরুদ্ধে, তো ধরেন এইভাবে চার্জ আসছে যে আপনারা জানেন চুরি করা একটা আলাদা অপরাধ, আবার পেনাল কোডের আন্ডারে চোরাই মাল রাখা সেটা আরেকটা অপরাধ। এইসব ক্ষেত্রে কোনটা কাউন্ট হবে? চুরি করাটাই কিন্তু কাউন্ট হবে, বেশি বড় অপরাধ হিসেবে কাউন্ট হয়। কিন্তু এখানে বলছে যে ওখানে তো বোঝাই যাচ্ছে চুরিটা হয়েছে, যেখানে বোঝা যাবে কোনটা কি অপরাধগুলো হয়েছে, সেই ক্ষেত্রে চার্জ ফ্রেম করা যাবে, বড় জায়গায় সেটা তো চার্জ ফ্রেম করা যাবে। কিন্তু সেই ক্ষেত্রে আসলে সন্দেহ আছে যে আসলেই চুরি হয়েছে কিনা, নাকি শুধু ওনার কাছে চোরাই মাল আছে, উনি আসলে চোর নাকি শুধু চোরাই মাল রাখছে, এরকম ক্ষেত্রে যদি হয়, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে একই ধরনের অপরাধ, সন্দেহ আছে যে আসলে উনি কোনটা করছে, এরকম যদি হয়, সর্বনিম্ন যেটা শাস্তি সেটাই ওনাকে চার্জ করা যাবে, সেটাই ওনাকে দণ্ডিত করা যাবে। মানে যদি সন্দেহ থাকে, আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আপনি দরকার নেই। ঠিক আছে, যদি সন্দেহের অবকাশ থাকে, সন্দেহ থাকলে বলবেন যেটা সর্বনিম্ন। তার মানে এটা ধরেন ব্যাপারটা এরকম, ক্রিকেট খেলা তো আপনারা দেখেন, এটা হচ্ছে যে যদি 50-50 হয় কোনো কিছু, কে পায় সুবিধা, ব্যাটার সুবিধা পায়, এখানে ব্যাপারটা সেরকম, যদি 50-50 কোনো কিছু হয়ে থাকে তাহলে সুযোগ পায় হচ্ছে অ্যাকিউজড। ঠিক আছে, অফেন্ডার বা অ্যাকিউজড যাই বলি না কেন, আমরা অভিযুক্ত হচ্ছে সুযোগ পেয়ে যাই, কারণ আমরা এভিডেন্স অ্যাক্ট অনুসারে জানি যে প্রমাণ হতে হবে রিজনেবল অর ডাউট, উইদাউট রিজনেবল ডাউট, যে কোনো রিজনেবল ডাউটের বাইরে গিয়ে অপরাধটা প্রমাণ করতে হবে। যদি কোনো ইয়া থেকে যায়, সন্দেহ থেকে যায়, বেনিফিট অফ ডাউট পেয়ে যায় অ্যাকিউজড, অভিযুক্ত। ধরো দেখা যাচ্ছে আপনি কথাটা বললেন জি, যে চোর বলে আমার কাছে পরবর্তীতে দেখা গেল প্রশ্ন হচ্ছে এরকম যে আসলে তার কাছে চুরির মাল, আপনি সেই চুরি করছেন, এক চুরির মাল সে রাখছে, জি, দেখা যাচ্ছে যে অনেক সময় তদন্ত রিপোর্ট আসলো, জি, জি, 400 টাকা তার নামে ধারা গঠন করা হলো, এই ধারা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে বিচারক চাইলে এটা কি বিশ্লেষণ করে এই কাজগুলোকে পরিবর্তন করতে পারে? আচ্ছা,
হ্যাঁ এখানে প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন হচ্ছে যে পুলিশ থানা থেকে যে চার্জ দিবে সেটা গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য কিনা, এই তো। আচ্ছা 173 ধারায় চার্জ অথবা মানে তদন্ত রিপোর্ট দিবে, চার্জ বলা নেই তো বলছে তদন্ত রিপোর্ট দিবে সিআরপিসি 173 ধারা অনুসারে। এখন এইটা ম্যাজিস্ট্রেট বা বিচারক চাইলে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, ফার্দার তদন্ত করারও আদেশ দিতে পারে, অথবা অন্য কোনো ব্যক্তিকে তদন্তের আদেশ দিতে পারে, অথবা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করার আদেশ দিতে পারে। তার মানে পুলিশ যেটা দিবে সেটা কোর্ট গ্রহণ করতে বাধ্য নয়। আদালতের এখতিয়ার আছে তার নিজের মতো করে অন্য কোনো জুডিশিয়াল ব্যক্তিকে মানে অন্য কোনো ম্যাজিস্ট্রেটকেও সেটা অনুসন্ধান করার হুকুম দিতে পারে, আদেশ দিতে পারে। আবার অন্য কোনো পুলিশ অফিসারকেও কী করতে পারে, এটা ফার্দার তদন্তের জন্য আদেশ দিতে পারে। আবার একটা ব্রাঞ্চ পুলিশের ধরেন একটা ব্রাঞ্চ তদন্ত করছে, ধরেন থানা তদন্ত করছে, সেটা অন্য পক্ষের ইয়ার ভিত্তিতে, নারাজের ভিত্তিতে, সেটা পিবিআইকেও দিতে পারে, সিআইডিকেও দিতে পারে, অথবা ম্যাজিস্ট্রেট নিজেও স্বপ্রানোদিত হয়ে এটা অন্য কোনো ব্রাঞ্চের কাছে হস্তান্তর করতে পারে। কিসের জন্য? তদন্তের জন্য। যেটা ম্যাজিস্ট্রেট পুলিশকে বা অন্য কাউকে দিয়ে করালে সেটা কি হবে? তদন্ত হবে। আর যদি ম্যাজিস্ট্রেট তার নিম্নপদস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে, তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়ে করায় অনুসন্ধান বা ইনকোয়ারি হবে। সব মিলে এরকম যে দেখা যাচ্ছে যে এটা যে কোনো কারণে মনে হচ্ছে যে সঠিক না, তাহলে সেক্ষেত্রে পুরো তদন্ত সাপেক্ষে চার্জ গঠন করা হবে। জি, কিন্তু ম্যাজিস্ট্রেট চাইলেও লিখে দিতে পারে না, মানে লিখে দিতে পারে না বলতে মানে দেখা যাচ্ছে যে আমার একটা চাষিটা শেষকে দেখা যাচ্ছে যে আমার সাপোজ 302 আসে, 307 আসে, চার্জশিট গ্রহণযোগ্য নয়। 307 দেখা যাচ্ছে যে আসলে আসা ঠিক আউট ছিল, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তদন্ত না দিয়ে উনি হলো দেখা যাচ্ছে নতুন করে লিখিতভাবে কোনো চার্জ নিজেই লেখায় দিল। আচ্ছা। না, কথা হচ্ছে যে সে নিজের মতো করে তার অনুসন্ধান। এখন কথা হচ্ছে যদি সে লিখে দেয় তাহলে ধরে নিতে হবে তার অনুসন্ধানে এটা এসছে, করতে পারে, কোনো অসুবিধা নেই। তার মানে তদন্তটা মানেনি তার অনুসন্ধানে এই জিনিসগুলো উঠে এসছে, এক্ষেত্রে তার কোনো বাধা নেই। পুলিশ এটা নিতেই হবে, সে এটাতে বাধ্য নেই, তার হ্যাঁ আচ্ছা হ্যাঁ সত্য, এই সঠিক। কি কি গ্রাউন্ডে লেখা লেখা থাকে হ্যাঁ, পুলিশ এবং চার্জ যখন ফ্রেম করবে, চার্জ ফ্রেমের মানে গ্রাউন্ডগুলো সাধারণত লিখে দেওয়া হয় যে এই কারণে এই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা। এবং ওই যে ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে তার কাছ থেকে চার্জ গঠনের আগে জিজ্ঞাসা করা হয় যে আপনার বিরুদ্ধে এই চার্জ এসছে, আপনি সেটা স্বীকার করেন কিনা। যদি স্বীকার করে দেয় তাহলে তো হলো ওখানে কনভিক্ট করা যাবে তাকে, আর যদি সাজা কমাই দিয়ে। আর যদি স্বীকার না করে সেই ক্ষেত্রে কী করবে, তাহলে এভাবেই বলে, আপনারা দেখে থাকবেন, আপনি দোষী না নির্দোষ। হ্যাঁ আপনি দোষী না নির্দোষ, বলে যে আমি নির্দোষ। তাহলে ঠিক আছে, আপনি ন্যায় বিচার চান কিনা, বা ওই ব্যক্তি বলে তার অ্যাডভোকেট তার পড়ায় দেয় যে আপনি বলবেন যে আমি নির্দোষ, আমি ন্যায় বিচার চাই। তো ঠিক আছে, ন্যায় বিচার চাইলে চার্জ গঠন করা হলো, আপনার পরবর্তীতে শুনানির জন্য দিন ধার্য করা হলো। ঠিক আছে, 342 কি মানে চার্জ গঠন দোষী না নির্দোষ এটা অ্যাকুইটাল খালাস দেওয়া যেতে পারে। তো 245 ধারায় আছে, হ্যাঁ, যে জিজ্ঞাসা করবেন 245 বা 40-এ যে আপনি দোষী বা নির্দোষ, 42 থেকে 40-এর মধ্যে কিছু একটা, আর 45-এ খালাস দিতে পারবেন, এরকম ব্যাপারগুলো আছে। এই খালাস দিতে পারবে চার্জের উপর ডিপেন্ড করে। চার্জে যদি কোনো ব্যক্তিকে মানে অনুসন্ধানে এরকম আসে যে আসলে কোনো কারণ নাই তাকে আটকানোর, এরকম হ্যাঁ এফআরটি গৃহীত হয় মাঝে মাঝে। দেখা যাচ্ছে যে অনুসন্ধানে এমন আসছে যে কোনো আসামি আসলে এখানে প্রকৃত পক্ষে জড়িত ছিল না, এই নামটা আসলে ভুয়া কারণে আসছে, অপরাধী দিতে পারে, অস্ত্র দিয়ে দেয়, অনেক সময় চার্জ গঠন এফআরটি দিয়ে দেয়। দেখি স্যার ইয়াসির পক্ষের আবেদন লিখিত দিবে না আদালত এটা আদালতের ইচ্ছা। আদালত হচ্ছে পার্টির নারাজের ভিত্তিতেও দিতে পারে, আবার নিজের ইচ্ছাও দিতে পারে। স্বেচ্ছাধীন অনেক ক্ষেত্রে পুলিশ ফাইনাল রিপোর্ট দেয়, চার্জশিট না দিয়ে ফাইনাল রিপোর্ট দেয়। তো ফাইনাল রিপোর্ট দিলে কি ফাইনাল রিপোর্ট ম্যাজিস্ট্রেট গ্রহণ করার জন্য কি বাধ্য? ওটাই না। এক পক্ষ যদি মানে পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দেয়, প্রসিকিউশনই কি করবে? নারাজি দিবে, নারাজি দিবে।
ব্যাপার। আর যদি ওইদিকে চার্জশিট দেয় তাহলে এই যে ডিপেন্ডেন্ট যারা আছে তারা কিন্তু নারাজ হবে। এই সমস্ত ব্যাপারগুলো চলে দেখবে এবং নারাজি দেখ বা না দেখ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে গ্রহণ করা বা না করা। ডাজেন্ট ম্যাটার, তার নারাজি গ্রহণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা 73 আসেন, এটা মজার জিনিস হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট। কনফাইনমেন্ট মানে হচ্ছে নির্জন কারাবাস। শুনি নাই কাউকে আয়নাঘর। কারাবাস দিতে স্যার নির্জন মানে তো আয়নাঘর। না, আয়নাঘর মানে হচ্ছে মানে যেটা বুঝি আমরা সেটা হচ্ছে টর্চার সেল, কিন্তু নির্জন কারাবাস মানে টর্চার সেল নয়। কন্ডেম সিলিং কি ধরনের আছে এর মধ্যে? কোন টাইপ অফ কন্ডেন্সেশন? ওরকমই ও তো একবারে একদিনের মধ্যে একজন কার সাথে ওটাই, কথা বলে। নির্জন কারাবাস অনেকটা ওরকমই হতো। কনফাইনমেন্ট মানে আদব, সলিটারি মানে আসলে সোল, সোল মানে একাকী, এরকম আর কি, একা কোনো যদি কাজ করে। তারপর আমরা সলো বলি, সলো সলো মানে কি? একা যদি কোনো গান গায়, হ্যাঁ সলো, একা যদি নাচে সলো ডান্স এরকম বলি আমরা। তো এটা বুঝতে আছে সোল, এটা সলিটারি। কনফাইনমেন্ট, সেই কনফাইনমেন্টটা আছে অ্যাজ এ, ঠিক আছে? একটা কনফাইনমেন্ট, একটা আটক, কোন ধরনের আটক? নির্জন। আচ্ছা, তো এখানকার যে ব্যাপারটা আছে সলিটারি কনফাইনমেন্ট, সাধারণত গ্রিভিয়াস কোনো অপরাধী যদি হয়, বিরাট অন্যায় করছে এরকম অপরাধী, তাদের ক্ষেত্রে সলিটারি কনফাইনমেন্টটা গ্রান্ট করা হয়, ঠিক আছে? তো এটার নিয়ম আছে বেসিক্যালি 73 এবং 74 ধারাতে বলা আছে যে কাদেরকে না সরি কোর্ট চাইলে সলিটারি কনফাইনমেন্ট দিতে পারে এবং মেয়াদটা কত হবে এটা নিয়ে বেসিক্যালি কথা বলা আছে। যে 73 বছর কোনো ব্যক্তিকে এমন অপরাধের জন্য দণ্ডিত করা হয় যে অপরাধের জন্য আদালত এই বিধি বলে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। তার মানে বিনাশ্রম কারার ক্ষেত্রে সলিটারি কনফাইনমেন্ট হয় না, শুধুমাত্র সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। তাহলে আদালত তার দণ্ডাজ্ঞার মাধ্যমে আদেশ করতে পারেন যে অপরাধীকে তার বিরুদ্ধে প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের কোনো অংশ বিশেষের বা কয়েকটি অংশের জন্য যা সর্বসাকুল্যে 3 মাসের বেশি হতে পারবে না নির্জন কারাবাস আবদ্ধ রাখা হবে। তার মানে 73 ধারার কথা যেটা বলছে, কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 3 মাস কারা কি করতে পারে? সলিটারি কনফাইনমেন্টে রাখতে পারে, সর্বোচ্চ 3 মাস। এরপর একটা আছে বলতেছি আমরা সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম 3 মান্থস। এর মধ্যে আবার কিছু ক্রাইটেরিয়া আছে। ধরেন যদি সোল পানিশমেন্ট যদি 6 মাসের কম হয়, সোল বলছি এমনি পানিশমেন্ট কারাদণ্ড। টোটাল ইমপ্রিজনমেন্ট less than 6 months। এই ক্ষেত্রে সলিটারি কনফাইনমেন্ট হবে সর্বোচ্চ 1 মাস। ঠিক আছে? টোটাল ইমপ্রিজনমেন্ট 6 মাসের বেশি প্লাস 6 মাস প্লাস 1 বছর কম। less than 1 month অথবা আপ টু 1 year। সেই ক্ষেত্রে আছে 2 মাসের সলিটারি কনফাইনমেন্ট দেওয়া যাবে, ঠিক আছে? 6 মাসের 1 বছরের অধিক না হলে 6 মাস থেকে 1 বছর। আর টোটাল ইমপ্রিজনমেন্ট যদি 1 বছর প্লাস হয় তাহলে সলিটারি কনফাইনমেন্ট দেওয়া যাবে 3 মাস। 3 মাসের উপরে হচ্ছে না। 3 মাসের উপরে সর্বোচ্চ কত বলছি? 3 মাস। সর্বোচ্চ 3 মাস সলিটারি কনফাইনমেন্ট দেওয়া যায় হচ্ছে 73 ধারার বিধান, যে এই 3টা গ্রাউন্ডে যে 6 মাসের কম হলে 1 মাস, 4 মাস থেকে 1 বছর হইলে 2 মাস, 1 বছরের প্লাস হইলে 3 মাস সলিটারি কনফাইনমেন্ট দেওয়া যায়। এখন 74 ধারায় বলছে একসাথে কতদিন সলিটারি কনফাইনমেন্টটা রাখা যাবে? 2 সপ্তাহ। ধরেন এই কথাই শেষ কথা নয় কি? এই কথাই শেষ কথা নয়। বাংলাদেশে কি দিছে এখন পর্যন্ত ওকে? আমার কাছে এরকম কোনো রেকর্ড নেই।
হ্যাঁ দিছে তো লুৎফুজ্জামান বাবা আনা করেছিল আমির হামজা দিছিল বক্তা আমির হামজা আচ্ছা লিখলেন আইনা কিন্তু এটা সলভেন্ট করবেন না ওটা হলো টর্চার ছিল এরা বুঝতে পারছে না ওটাই নির্বাচন করা ওটাই চলছে তাহলে এটা আলোচনা করছিলেন মনে আছে 74 বলছে লিমিট মানে একসাথে কতদিন দিতে পারে ঠিক আছে তো একসাথে সাধারণত 14 দিনের বেশি হবে না ম্যাক্সিমাম পারি 14 দিন আরেকটা কথা বলছে যদি টোটাল পানিশমেন্ট 3 মাসের অতিরিক্ত হয় কি হলো টোটাল পানিশমেন্ট 3 মাসের অতিরিক্ত যদি হয় তাহলে এই ক্ষেত্রে কি করতে পারবে এক মাস 7 দিনের বেশি দিতে পারবে একসাথে 14 দিন তো এখানে বলছে টোটাল কারাদণ্ড কত হবে 3 মাসের অতিরিক্ত হয় বেশি হলে একসাথে 7 দিনের বেশি সলিডারি কনফাইনমেন্ট হবে না বুঝলেন তার মানে 14 দিনের বেশি হবে না কোন সেক্টরে যেখানে 3 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে বলা হলো যে কোনো ব্যক্তিকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হবে তার মধ্যে 3 মাসের কারাদণ্ড হলে তাকে সর্বোচ্চ কত দিনের কত কয় মাসের জন্য সরিটা দিতে হবে 3 মাসের হলে 14 1 মাসের দাঁড়ানোর সাথে 1 মাসের সলিডারি কনফাইনমেন্ট হবে তো বলছে এই সলিডারি কনফাইনমেন্টটা একবারে কত দিনের বেশি হবে না 14 দিনের বেশি এই যে 3 মাস পর্যন্ত যদি হয় 14 দিনের বেশি হবে না 3 মাস পার হয়ে গেলে মানে টোটাল ইমপ্রিজনমেন্ট যদি 3 মাস প্লাস হয় সেই ক্ষেত্রে 14 দিনের একসাথে 7 দিনের বেশি দেওয়া যাবে বুঝলেন ক্লিয়ার হলো আর একবার বলি মুছে দিই একটা প্রথম জায়গাটা বলছে একসাথে 14 দিনের বেশি সলিটারি কনফাইনমেন্ট দেওয়া যাবে না এর একটা গ্রাউন্ড আছে কোন গ্রাউন্ডে সেই ক্ষেত্রে সর্বোচ্চ কারাদণ্ড হচ্ছে 3 মাস বুঝলেন সর্বোচ্চ কারাদণ্ডটা কি স্যার কনফাইনমেন্ট না এমনি তার একটা শাস্তি সর্বোচ্চ এমনি ধরেন বললো যে 3 মাসের কারাদণ্ড দেওয়া হচ্ছে তার মধ্যে 1 মাস হচ্ছে নির্জন কারাবাস এভাবে সর্বোচ্চ 3 মাস এখন 1 মাস নির্জন হচ্ছে 1 মাস 1 মাস 15 দিন দিতে পারে তাও সমস্যা নেই সর্বোচ্চ নাও দিতে পারে না দিলে তো আলোচনা আমরা করবো না তাহলে সর্বোচ্চ 3 মাস নির্জন হচ্ছে 1 মাস 1 মাস তো এই ক্ষেত্রে বলছে সর্বোচ্চ যদি 3 মাস হয় সেই ক্ষেত্রে একসাথে দিতে পারবে এই যে 1 মাস দিল এই 1 মাসের ক্ষেত্রে একসাথে দিতে পারবে কয় দিন 14 দিন এর বেশি দিতে পারবে না 15 দিন কাউকে একসাথে সলিটারি কনফাইনমেন্টে রাখতে পারবে না এই গেল একটা গ্রাউন্ড আর একটা গ্রাউন্ড হচ্ছে 3 মাসের বেশি তাকে বলা হলো ধরুন সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া হলো 1 বছর ঠিক আছে 1 বছর তাহলে এর ক্ষেত্রে সলিটারি কনফাইনমেন্ট কত পর্যন্ত হতে পারে 2 মাস পর্যন্ত হতে পারে সলিটারি কনফাইনমেন্ট আর 1 মাসের 1 বছরের যদি বেশি হয় তার ক্ষেত্রে 3 মাস তাহলে সর্বোচ্চ কারাদণ্ড যদি 1 বছর হয় তার নির্জন কারাবাস কত 2 মাস দিল 1 মাসও দিতে পারে সর্বোচ্চ 2 মাস দিতে পারে তার মানে 1 মাসও দিতে পারে এটা কোটার উপর ডিপেন্ড করে আচ্ছা বলছে যে যদি এরকম হয় সর্বোচ্চ কারাদণ্ড 3 মাস প্লাস হয়ে গেলে একসাথে কত দিন দিতে পারবে 7 দিন একসাথে 7 দিন দিতে পারবে সর্বোচ্চ 7 দিনের বেশি দিতে পারবে না যদি নির্জন কারাবাস 1 মাসের অধিক হয় তাহলে 7 দিনের বেশি দিতে পারবে তাই এটা তাই লেখা আছে হ্যাঁ আলটিমেটলি তাই আসে হ্যাঁ বুঝার কথা স্যার কত তো ওটা আমরা করবো না ওইটা আমরা মাথায়
আমরা নিব সর্বোচ্চ কারাদণ্ডের ব্যাপারটা। সর্বোচ্চ কারাদণ্ড যদি 3 মাস পর্যন্ত হয় সেক্ষেত্রে একসাথে 14 দিন দিতে পারবে, আর সর্বোচ্চ কারাদণ্ড যদি 3 মাসের বেশি হয় একসাথে 7 দিনের বেশি নির্জন কারাবাস দিতে পারবে না। এটুকুই আপনারা তাহলে স্যার 14 দিন করে হিসাব হবে 1 মাস। হ্যাঁ, এই 1 মাস এভাবে হবে। ধরুন প্রথম 14 দিন থাকলো হচ্ছে কিসে 14 দিন বা 15 দিন স্যার ধরেন স্বাভাবিক কারাবাস। স্যার ধরেন স্বাভাবিক কারাবাস ধরেন এই যে স্বাভাবিক সর্বোচ্চ কারাদণ্ড 10 বছর, কিন্তু আর নির্জন দিছে 1 মাস, দিতে পারবি না? আদেশ নির্জন কারাবাস 1 মাস দিছে। হ্যাঁ, দিতে পারবে। তো সেই ক্ষেত্রে তাহলে তো আমার হচ্ছে যে 114 দিন দেওয়া যাবে। কোন কোন ক্ষেত্রে? সর্বোচ্চ কারাদণ্ড 10 বছর, হ্যাঁ, সর্বোচ্চ কারাদণ্ড 10 বছর। আমি নির্জন হচ্ছে যে কারাবাস দিলাম হচ্ছে 1 মাস, 1 মাস। কি করবেন? তাহলে একসাথে নির্জন 14 দিন রাখা যাবে না? এটা কি লিখছে? সর্বোচ্চ কারাদণ্ড 10 3 মাসের বেশি হলে সর্বোচ্চ কারাদণ্ড 3 মাসের বেশি। আর আপনি যদি সর্বোচ্চ দিলেন হচ্ছে 10 বছর কারাদণ্ড, 3 মাসের বেশি হলো না কম হলো? আমি চাইলাম আমি বলে আপনি যে গ্রাউন্ড বলছেন এই গ্রাউন্ডটা বলছেন, আপনার বলছে এটা ধরবেন না, এটা ধরা যাবে না। মানে আমার কারাদণ্ড আপনি যদি এটা হিসাব করেন যে এই 1 মাস, হ্যাঁ। ধরেন 10 বছরের সাথে 1 মাস, 1 মাস দিল 10 বছরের সাথে 1 মাস দিল নির্জন। হ্যাঁ। এটা তাহলে একসাথে 14 দিন দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে না, কারণ এখানে কি বলছে? আইনে বলা নাই যে এইখানে উপরে ডিপেন্ড করে আপনাকে 14 দিন 7 দিন ধরতে হবে। আইনে বলা আছে সর্বোচ্চ কারাদণ্ডটাকে আপনার মাথায় হিসাব করতে হবে। সর্বোচ্চ কারাদণ্ড 3 মাসের কম হলে সেখানে দিতে পারবে কি 14 দিন করে, একসাথে 14 দিন। আর যদি 3 মাসের বেশি হয় সেই ক্ষেত্রে 7 দিনের বেশি দিতে পারবে না। তাহলে এই 10 বছর হইলেও এখানে 1 মাসকে এখানে যদি 8 দিনও হয় তাও 7 দিন একসাথে দিতে হবে না, 1 দিন আলাদা দিতে হবে। একদিন রেস্ট দিতে হবে। জি, 1 দিন না, মাঝে গ্যাপ থাকবে আবার 1 মাস। 15 দিন। ওই মাসের মধ্যে দেওয়া যাবে স্যার, ওই মাসের মধ্যে দেওয়া যাবে না। কয় দিছে? কমপক্ষে ওই 14 দিন। ওই আসামে ওর তুমি 10 বছর কনফার্মেন্ট দাও নাকি, সমস্যা কি? তোমার বাড়ির নিচে রেখে দাও। মানে কত এই করে? কারাদণ্ডের উপর আমরা ফোকাস করতে হবে। জি, মোট টোটাল কারাদণ্ডের উপর আমাকে ফোকাস করতে হবে। তাকে কতদিন কারাদণ্ড দিবেন, নির্জন কারাদণ্ড, সেটা ফোকাস করতে হলেও আপনাকে ফোকাস করতে হবে টোটাল কারাদণ্ড। আবার একসাথে কতদিন দিবেন ওটা ফোকাস করতে হলেও টোটাল কারাদণ্ডের উপর ফোকাস করতে হবে। ওই মাসে কত দিলেন নির্জন কারাবাস, তার উপর আপনার 7 দিন 14 দিন কাউন্ট হবে না। 15 ধারায় বলছে কারোর প্রিভিয়াস কনভিকশন কাউন্ট হবে কিনা, ঠিক আছে? সুন্দর একটা কথা এখানে বলে দিয়েছে, কোনো ব্যক্তি যদি এবং দিয়েছে কত দ্বারা স্যার? 75 ধারা বলছে, 75 ধারায় বলছে পূর্বে কোনো দণ্ড আছে কোনো ব্যক্তি, হ্যাঁ, তার সে যদি আবার অপরাধ করে তার ক্ষেত্রে কি হবে? 2টা অধ্যায়ের কথা বলছে, একটা হচ্ছে 12 অধ্যায় আর একটা হচ্ছে 17 অধ্যায়। আচ্ছা, 12 অধ্যায় আছে টাকা পয়সা নিয়ে, মুদ্রা জালকরণ, সরকারি ও মানবধন সংক্রান্ত অপরাধ। এটা হচ্ছে 12 অধ্যায়, 230 থেকে শুরু করে 263 আচ্ছা, তারপরে 17 দ্বারা কথা বলা হচ্ছে 263 এ, হ্যাঁ 263 এ। আবার 17 ধারাতে যান, এটা হচ্ছে জাল মুদ্রাকরণ ইত্যাদি ইত্যাদি ব্যাপার। 17 ধারাতে আছে আপনার ওই 400 পরে যায় 425 থেকে না, 425 থেকে না, আরো আগে 17 ধারা চুরি থেকে 378 থেকে শুরু করে 300, মানে গ্রিভিয়াস যেগুলা ইয়েগুলা দণ্ডগুলা বড় বড় চুরি, ডাকাতি, তারপরে হ্যাঁ মেরে বলপূর্বক গ্রহণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এই সমস্ত জিনিসগুলো এখানে আসছে। অনিষ্ট সাধন, এই সমস্ত জিনিসগুলো আছে, হ্যাঁ, জাল মুদ্রা আর এই যে 2 নম্বরই শুধু কাজ এইগুলা। স্যার তাহলে তো আমার যদি অ্যারেস্ট করলো না, তাহলে তো আমি 239 ভেসে গেলাম। কিসের 239? জাল মুদ্রা বলে জামাত পরেও তো অর্পণ করা। আচ্ছা,
ও রেকর্ড হচ্ছে আপনার হ্যাঁ ধরেন আমি জানিছি ধরেন ইফ যদি আমি জানি যে হচ্ছে জাল মুদ্রা আমার কাছে আছে, জি এখন আমি তো লস খাই গেছি একবার, জি আমি আবার হচ্ছে যে আপনি আমি সেই জাল টাকা দিয়ে দিলাম, জি। তখন আমি 269 দ্বারা আমি অপরাধী। যদি আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারি যে আপনি কাল মুদ্রা আমাকে দিয়েছেন, অবশ্যই অপরাধী। আর যদি আইডেন্টিফাই করতে না পারতাম তাহলে হিসাবে দিলাম যদি না আপনার বলা বলা, এটাই হচ্ছে ব্যাপার। ইভাগ দিতে হবে এসব টাকা। আমি অস্বীকার করলাম। এখন কয়টাই তো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমি 5,000 টাকা পাইছি, 5,000 টাকা জ্বালা, এখন আমি এখন কি করলাম, 2,000 টাকা আমি রেখে দিয়ে দিলাম, আমি এবার ফিরে ফেললাম। ভাই এটা দাম আমি তো জানি না। ওই যে যার কাছে থাকবে তাকে প্রিজম করবে যে সে ওই ব্যক্তি দায়ী। ঠিক আছে, চুরির মাল যদি কারোর কাছে থাকে প্রিজম কি আসবে, এ ব্যক্তি চোর। ভিন্ন কোনো প্রমাণ না হওয়া পর্যন্ত তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এটা প্রডিউস করেননি বা আপনি এর ব্যবসা করেন না। বুঝছেন না? আপনার শুধু মুখের কথাই যে আপনি জানেন না, এতে কাজ হবে না। আপনাকে প্রমাণ নির্ভর কথা বলতে হবে। আপনার স্যার আমি জানি না, প্রমাণ স্যার আমার কাছে আরো তো অনেক টাকা আছে, আমি ওগুলো টাকা কি জাল? সেটা আপনার ব্যাপার। আপনি সিন্ডিকেট হইতে পারেন, যার টাকা চালানোর জন্য। Objection এক এক বান্ডিলের মধ্যে 2-4টা করে দিয়ে দিবেন, এটা আপনার ব্যবসা। একদিনকার ঘটনা, আমি যখন স্বর্ণতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, আমি কত শত যদি টাকা বাংলা সিনেমা দেখে বলে। একদিনের 2,000 টাকা এটা আবার আছে। পরবর্তীতে আমাকে যে ক্যাশ থেকে ভিতরের পাশে আটকা দিচ্ছে, বুঝছেন, টাকা সহকারে। মানে ভাগ্যক্রমে ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক, উনি আমাদের আরো প্রতিদিন দেখো আমার একটা সম্পর্ক, তার আগে কোনো ম্যানেজার নিজে একটা ড্রাইভার নিয়ে তারা টাকাও নিয়ে এসেছি, টাকাটা আমাদের দিকে চালানো হবে কিনা। তো মনে করেন এখানে ঝামেলা করে এগুলা হচ্ছে সব হচ্ছে প্রমাণ নির্ভর জিনিস, ফ্যাক্টের উপর ডিপেন্ডেন্ট। ফ্যাক্ট আপনি যেটা দাবি করবেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আর আপনার কাছে আপনি যদি শুধু দাবি করেন, প্রমাণ করতে না পারেন, এর কোনো কাজ নেই। আপনার কাছে পাওয়া গেছে মানে আপনি এটাতে দোষী। প্রিজাম্পশনটা এভাবেই হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম 75 ধারায় যেটা বলছে যে এইরকম এই দুইটা এই দুইটা অধ্যায়ের আন্ডারে যদি কোনো ব্যক্তি পানিশড হয়, সেটা 3 বছরের অতিরিক্ত মেয়াদে, এবং পরবর্তীতে যদি ওই দুইটা চ্যাপ্টারের আন্ডারে যে কোনো অপরাধ করে, সেক্ষেত্রে তার যাবজ্জীবন জেল হবে। কথাটা বলছে এখানে যে উক্ত অধ্যায় সময়ে যে কোনোটির অধীনে সে একই মেয়াদের জন্য অনুরূপ কারাদণ্ডে দণ্ডনীয় যে কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হবে, সেই ব্যক্তি পরবর্তীতে প্রত্যেক অনুরূপ অপরাধের জন্য যাবজ্জীবন কারাবাস, দণ্ডাধীন বা যে কোনো বর্ণনা সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর অবধি হতে পারে, তদ্রূপ হবে। 3 বছরের যদি কোনো অপরাধ হয়, 3 বছর আপনার এর আগে দণ্ড হয়েছে, সেই একই অপরাধ আপনি আবার করলেন, তার মানে আপনাকে ডবল না, এখানে বলছে এপিসোড অফেন্ডার। সেই ক্ষেত্রে আপনাকে যাবজ্জীবন দেওয়া যাবে অথবা 10 বছর পর্যন্ত। জি, প্যারোলে ওভাবে আসলে বের হয় না। প্যারোলে বের হয় জানাজা করার জন্য, মাটি দেওয়ার জন্য, এটা প্যারোল। আর যেটা বলছি এটা প্রফেশন। আমি এটা বলছিলাম 5 বছর সাদা, 3 বছর পরে দেখুন আমাকে সে সাদা সিস্টেম আছে, বের হতে পারে, চিকিৎসার জন্য হোক বা যে কোনো কারণে বের হতে পারে। এই নির্দিষ্ট সময়গত আবার তার হাজতে নেওয়া হবে। এই সময় যদি আমি বের হয়ে যেতে হবে, তো ওই সেম একটা অকারণ ঘটায় না। এই ক্ষেত্রে কি হবে? জি, সেই ক্ষেত্রে এখানে দণ্ডের কথা বলছে, দণ্ডিত হইতে হবে। রাজনীতিটার পরে এসে কীভাবে বের আসবে এটা কোনো ব্যাপার না। যদি দণ্ডিত হয়, পরবর্তী হয়, আবারই অপরাধ করে। হ্যাঁ, অপরাধ যদি এখানে বলে দিয়েছে যে ওই মেয়াদে কারাদণ্ড হতে হবে। 3 বছরের উপরে কারাদণ্ড যদি হয়, ওই ক্ষেত্রে তাকে পানিশ করবে যে কিন্তু স্যার যাবজ্জীবন বা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে হবে। আমাদের যে খাদ্য বটন এলাকা আছে, যে কেউ যদি বিনা অনুমতিতে প্রবেশ করে, হ্যাঁ 300 টাকা জরিমানা মানা দেয়, 3 বছরের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। কিন্তু আমাদের এখানে সেটা দেখলাম না স্যার। যে কিছুক্ষণ আগে অর্থদণ্ড দেখলাম স্যার, অর্থদণ্ড দেখলাম হচ্ছে 6 মাসের হলে
ওটা আপনার কি বলছেন বলছেন না আপনার যদি শুধু অর্থদণ্ড হয়েছে, আপনার কোনো অন্য কোনো দণ্ড নাই, শুধু অর্থদণ্ড, সেইটা যদি আপনি না দেন, ওই 300 টাকা যদি আপনি না দেন, সেক্ষেত্রে আপনারা 6 মাস পর্যন্ত জেলে করতে হবে। যদি এখানে পারবে না, কারণ এখানে শাস্তি ব্যবস্থা আছে। আপনার ওই আইন কি বলছে? আমি জানি না। 6 মাসের জেলের কথা বলছে। 3 বছর। 3 বছরের জেল। তাহলে 3 বছরের 4 ভাগের 1 ভাগ করবেন, যেটা হবে ওই পর্যন্ত আপনাকে জেলে করতে হবে। ওটা বেশ স্পেশাল আইনের অধীনে, তাদের আইন অনুযায়ী তো ঢুকে যায় একবার। না ঢুকেছি তো, ওর ভিতরে মসজিদ চার। আমি সব ঢোকায় তো আর অপরাধ না, হ্যাঁ বুঝতে হবে। ছেলেবেল মসজিদে যায়। প্রভিশনে যেটা মুক্তি দেয় সেটা শর্ত সাপেক্ষে দেয় না? হ্যাঁ, শর্ত প্রবেশনের শর্ত দেয় এরকম। এর আগে রিসেন্টলি সম্ভবত 22 বা 23 সালে আমরা একটা কেস স্টাডি করেছিলাম, এরকম একটা মুক্তি দিয়েছিল যে ওই ব্যক্তি সম্ভবত মাদকের মামলায় ছিল, ওই ব্যক্তিকে রিলিজ দেওয়া হবে, তাকে প্রবেশনের মুক্তি দেওয়া হয়েছে।